16 ডিসেম্বরই হতে চলেছে সেই দিন যেই দিন শেখ হাসিনা দেশে ফিরে সমস্ত সাক্ষ্য প্রমাণ তুলে দেবে আইটিসিতে। এই সমস্ত নির্দেশ, শুনানি, রায়, যেভাবে মামলাটা হয়েছে, মামলার শুনানি হয়েছে আইটিসিতে, তা কতটুকু আন্তর্জাতিক আইন মেনে হয়েছে? আন্তর্জাতিক শুনানির যে মাপদণ্ড সেটা কিন্তু তারা মেনে চলতে পারেনি। আইটিসি, বাংলাদেশের আইটিসি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। টাকা দিলে জামিন হয়ে যাচ্ছে, তাহলে কিসের অভিযুক্ত মশাই, কিসের অভিযুক্ত? আর এখানে দাঁড়িয়েই তো শেখ হাসিনা এফসিসিতে যা যা বলেছেন সবই তো মিলে যাচ্ছে। আমাকে জোর করে দেশ থেকে তাড়িয়ে দিতে পারো, কিন্তু দেশবাসীর কাছ থেকে, দেশবাসীর মন থেকে আমাকে মুছে দিতে পারো না। আজ কিন্তু সেটা প্রতিটা পদে পদে গিয়ে প্রমাণিত হচ্ছে। দু 2024 সালে বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছিল সেটা আসলে কোনো গণ আন্দোলনই ছিল না, না ছিল কোনো ছাত্র আন্দোলন, সেটা ছিল প্ল্যান্টেড অপারেশন। খোদ শেখ হাসিনা যখন এই কথা বলছেন তখন তিনি উদাহরণ তুলে ধরছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি যখন প্যারিসে বসেছিলেন ঠিক সেই সময় শুরু হয়েছিল এই আন্দোলন, কিন্তু পরবর্তীকালে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে মুখে বলেছিলেন যে এটা ছিল মেটাকিউলাস ডিজাইন, এবং সেই মেটাকিউলাস ডিজাইনের অন্যতম ভিকটিম শেখ হাসিনা তার 2 বছর পর দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে প্রথমবার সাংবাদিক সম্মেলন করলেন। আর সেই সাংবাদিক সম্মেলনে এসেও তিনি সেই কথাই তুলে ধরলেন এবং বললেন যারা সত্যি সত্যি ছাত্র ছিলেন, সেই অংশগ্রহণ করেছিলেন সেই আন্দোলনে, তারাও আজ পস্তাচ্ছেন। তাদের সঙ্গেও আমার কথা হয়েছিল, যারা ছাত্রদের ওপর গুলিবর্ষণ করেছে এবং কাদের কথায় করেছে সেই বিষয়টা তদন্ত করার জন্য আমি বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছিলাম। কিন্তু পুরোটাই মেটাকিউলাস ডিজাইন এমনভাবেই সাজানো হয়েছিল যে আমাকে দেশ থেকে বিতাড়িত করেই ছাড়লো। বিভিন্ন দেশের সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নোত্তর পর্বেও তিনি খোলসা করেছেন যে যে ছাত্রদের মাথা মানে ব্রেন ওয়াশ করা হয়েছিল। আর গত এপিসোডে যেখানে আমি জানিয়েছিলাম যে যে কারণে আওয়ামী লীগ ফিরছেই, একের পর এক কাস্টোডিয়াল ডেথ, সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার, তসলিমা নাসরিনের ভাষায় বাংলাদেশ এখন জিহাদিস্তান, সেখান থেকে বাংলাদেশের মানুষরা মুক্তি চাইছে। আর সেই এপিসোডেই আমাদের বাংলাদেশি ভাই একজন দর্শক লিখেছেন যে শেখ হাসিনা যেদিন আবার দেশে ফিরবেন সেদিন বাংলাদেশের নতুন মুক্তি দিবস ঘোষণা করা হবে। আশা করি সেটা ঘোষণা করতে হয়তো হবে না, তার কারণ শেখ হাসিনা হয়তো বিজয় দিবসেই বাংলাদেশে ফিরছেন না। তিনি এফসিসিতে কোনো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই উত্তর সরাসরি জানাননি, তারিখ ঘোষণা করেননি, কিন্তু যে ইঙ্গিত মিলছে যে ডিসেম্বর মাস এবং 16ই ডিসেম্বর একটা নিবিড় সংযোগ রয়েছে শেখ হাসিনা এবং তিনি যেটা দিয়ে শুরু করেন বক্তব্য এফসিসিতে যে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা আমি শেখ হাসিনা। অবশ্যই একটা নিবিড় সংযোগ রয়েছে। আর সেখান থেকেই কিন্তু সাংবাদিক কুল, বিশ্লেষক মহল তারা মনে করছে 16ই ডিসেম্বরই হতে চলেছে সেই দিন যেই দিন শেখ হাসিনা দেশে ফিরে সমস্ত সাক্ষ্য প্রমাণ তুলে দেবে আইটিসিতে। সেটা কি গ্রাহ্য করা হবে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, এই মুহূর্তে আইটিসিতে শেখ হাসিনা এবং যারা এই জুলাই আন্দোলনে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে আইটিসিতে, তাদের বিরুদ্ধে যা যা এখনো পর্যন্ত নির্দেশ, শুনানি, যা যা যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সমস্তটাই কিন্তু তাদের অজ্ঞাতবাসে রেখে, মানে যাদের বিরুদ্ধে হচ্ছে শুনানি, যাদের বিরুদ্ধে হচ্ছে নির্দেশ, রায়, তারাই কিন্তু সেই শুনানিতে অংশগ্রহণ করছেন না, বরং তাদের কোনো নিজস্ব নিয়োগ করা আইনজীবীও সেই শুনানিতে অংশগ্রহণ করেনি। তাহলে করেছে কারা? সরকারি কিছু প্রসিকিউটর, তারা অংশগ্রহণ করেছে। সরকার যা বলেছে তাতেই তারা হ্যাঁ মিলিয়েছে। আর এভাবেই শেখ হাসিনা সহ 42 জনের বিরুদ্ধে
ঠোস অভিযোগ এনেছে এবং তাদের মধ্যে 16 জনকে ইতিমধ্যেই ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছে গত 27শে জুলাই পর্যন্ত। ভেবে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস সেই আইটিসির কিছু নিয়ম এদিক ওদিক করে চালু করে দিয়েছিল, যেটা তারেক রহমান এখন বর্তমান প্রধানমন্ত্রী, যদি আপনি ধরেন সংবিধান না মেনে, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী এখন তারেক রহমান, তিনিও কিন্তু সেই এদিক ওদিক আর নতুন করে কিছুই করেননি। আর সেই জন্যই প্রশ্ন উঠছে যে যেভাবে এই সমস্ত নির্দেশ, শুনানি, রায়, যেভাবে মামলার শুনানি হয়েছে আইটিসিতে, তা কতটুকু আন্তর্জাতিক আইন মেনে হয়েছে। সেই জন্যই কিন্তু সেই মামলার শুনানি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এই মুহূর্তেই হিউম্যান রাইটস ওয়াচ এশিয়ার ডেপুটি ডিরেক্টর। তিনি সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন এই বিষয়ে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই এপিসোডে সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে হাসিনাস ডিসেম্বর 16 প্রুফ। 16ই ডিসেম্বরই হয়তো প্রমাণ মিলবে যে শেখ হাসিনা আদেও দোষী, আদেও তার বিরুদ্ধে ফাঁসির সাজা কতটুকু আন্তর্জাতিক আইন মেনে গ্রাহ্য, পুরোটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি হিউম্যান রাইটস ওয়াচের সেই আর্টিকেল যেটি গত 28শে জুলাই পাবলিশ হয়েছিল, যেখানে এর পরে এই আর্টিকেল পাবলিশ হওয়ার পরে গিয়ে কিন্তু এফসিসি মানে দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব তারা সিদ্ধান্ত নেয় যে এই নিয়ে একটি অনুষ্ঠান করা উচিত এবং সেই দিনটা হওয়া উচিত অবশ্যই 5ই আগস্ট। আর সেই 5ই আগস্টে শেখ হাসিনা ভার্চুয়ালি, তাকে দেখা যায়নি, তিনি অডিওর মাধ্যমে সাংবাদিক সম্মেলন করেন এবং সাংবাদিকদের বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি কি বলেছেন তা এখনো পর্যন্ত আপনারা সবাই দেখে ফেলেছেন। ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, ছোট ছোট ক্লিপ হিসেবেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। সেই বিষয়ে আমি কথা বলবো, অবশ্যই বিশ্লেষণ করব, কিন্তু তার আগে আপনাদের বলে দিই যে কেন দরকার ছিল এই ধরনের একটি সাংবাদিক সম্মেলন, যেটা প্রথমবার উঠে এলো হিউম্যান রাইটস ওয়াচের এই আর্টিকেলে। বলছে সেখানে যে বাংলাদেশ ফেয়ার ট্রায়াল কনসার্নস অ্যাট ট্রাইব্যুনাল, এটা হচ্ছে হেডলাইন ছিল। কি বলতে চেয়েছে? বলছে এনসিওর ডিউ প্রসেস হোয়াইল প্রসিকিউটিং সিরিয়াস ভায়োলেশন। এখানে আন্তর্জাতিক আইনি লঙ্ঘন হয়েছে মশাই, আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করছেন। বলছে on July 27 prosecutors submitted charges against 41 people for crime against humanity and genocide। ভাবুন, জেনোসাইডের মতন মামলা দায়ের করে দিয়েছে। এতটুকু তো ঠিক ছিল, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। তারপর বলছে দ্য ট্রাইব্যুনাল ইজ প্রসিকিউটিং ইন্ডিভিজুয়ালস ইনক্লুডিং পলিটিশিয়ানস, মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড ইভেন জার্নালিস্ট and accused of serious human rights violation under former Prime Minister Sheikh Hasina's Awami League government, which was toppled by protest in 2024 after 15 years and increasingly authoritarian rule। তারপরে পরেই চলে আসে ডক্টর মোহাম্মদ ইউনূস, বলছে কি শেখ হাসিনার আমলে সেই সময় যে গল্প ঘটেছিল 2024-এ, সেই সময় ট্রাইব্যুনাল কাদের বিরুদ্ধে মামলা করেছে, ট্রাইব্যুনালে কাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ট্রাইব্যুনাল কাদের বিরুদ্ধে শুনানি শুনেছে এবং রায় দিয়েছে, নির্দেশ দিয়েছে। বিভিন্ন ইন্ডিভিজুয়াল, বিশেষ করে পলিটিশিয়ান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিল সেখানে, এমনকি সাংবাদিকরাও ছিলেন, এমনকি যারা মানবাধিকার কর্মী তারাও ছিলেন। সবার বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়েছে। কি বলছে দেখুন, those responsible for the many abuses committed under the Sheikh Hasina government should be appropriately held to account, but many prosecutions are falling short of international fair trial standard। বলছে ইন্টারন্যাশনাল ফেয়ার ট্রায়াল স্ট্যান্ডার্ড মানে আন্তর্জাতিক শুনানির যে মাপদণ্ড, সেটা কিন্তু তারা মেনে চলতে পারেনি। আইটিসি, বাংলাদেশের আইটিসি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কে বলছে এই কথা? এটা বলছে সেড মীনাক্ষী গাঙ্গুলি, ডেপুটি এশিয়া ডিরেক্টর অ্যাট হিউম্যান রাইটস ওয়াচ। এই সেই ব্যক্তি।
তিনি বলছেন বাংলাদেশ নিডস টু আর্জেন্টলি রিফর্ম ইটস ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অ্যান্ড দ্য নিউ গভর্নমেন্ট শুড এনশিওর দ্যাট দেয়ার ইজ নো রুম ফর পলিটিক্যাল ভেন্ডেটার্স থ্রু স্টুডি ইনভেস্টিগেশন অ্যান্ড আরবিটারি অ্যালিগেশনস। বলছে দেখুন এইটা কিন্তু শুরু হয়েছিল 2009-10 সালে। এই আইটিসির জন্ম হয়েছিল কেন? তার কারণ শেখ হাসিনা সরকারে এসে দ্বিতীয়বারের মতন ক্ষমতায় এসে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে 71-72 সালে যারা যুদ্ধ অপরাধী, যারা পাকিস্তানের হয়ে কাজ করেছিল বাংলাদেশের ভূমিতে থেকে, বাংলাদেশের খেয়ে, বাংলাদেশের পড়ে, তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং তাদের শাস্তি দেওয়া উচিত, তাদেরকে দোষী সাব্যস্ত করা উচিত। সেই জন্য আইটিসির শুরু হয়েছিল। কিন্তু সেইখানেও অনেক গোলমাল ছিল মশাই। সেই সময়ও যে শুনানি হয়েছিল এবং যা যা রায় এসেছিল এই আইটিসি দিয়েছিল তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বিতর্ক চলে, জল্পনাও হয়। বলছে কি, সিন্স দ্য ফল অফ হাসিনাস গভর্নমেন্ট দ্য ট্রাইব্যুনাল হ্যাজ কমপ্লিটেড 6 trials resulting in the convictions of 62 people for crime against humanity. 42 were tried in absentia, including Hasina's herself, and 16 were sentenced to death. আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আর সেই আইটিসি যেটা নিয়ে এত প্রশ্ন, হিউম্যান রাইটস ওয়াচ বলছে সেই আইটিসিতে শেখ হাসিনার গভর্নমেন্ট পতনের পর 6টি এরকম ট্রায়াল হয়েছে, 6টি কমপ্লেনের এরকম ট্রায়াল হয়েছে, শুনানি হয়েছে, যেখানে 62 জন ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছে, যাদের মধ্যে 42 জন ব্যক্তি না তারা সশরীরে ছিলেন, না তারা ভার্চুয়ালি সেই শুনানিতে অংশগ্রহণ করেছেন, না তাদের কোনো আইনজীবী, না স্বনিযুক্ত আইনজীবী তাদের অংশগ্রহণ করেছে। তাদের পুরোপুরি অনুপস্থিতিতে এই মামলার শুনানি হয়েছে এবং তাদের মধ্যে এই 42 জনের মধ্যে 16 জনকেই এই মুহূর্তে সেন্টেন্সড টু ডেথ দেওয়া হয়েছে। ভেবে দেখুন। আর এইটা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে, এখন নয়, গত 28শে জুলাই এই আর্টিকেল বেরিয়েছে, মানে আলোচনা তার আগে থেকে চলছিল। এর আগেও হিউম্যান রাইটস ওয়াচ ডক্টর মোহাম্মদ ইউনুস, তার অন্তর্বর্তী সরকার ছিল, তাকে তখন সরাসরি একটি চিঠি পাঠানো হয়েছিল এই আইটিসির বিরুদ্ধে যে যেভাবে মামলা চলছে এটা কিন্তু ফেয়ার নয়। দেখুন কিভাবে করা যায়, ফেয়ার ট্রায়াল করুন, ফেয়ার শুনানি করুন। বলছে ট্রাইব্যুনাল ওয়াজ ফার্স্ট এস্টাবলিশড বাই হাসিনাস গভর্নমেন্ট ইন মার্চ 2010। মার্চের 2010-এ এটা স্থাপন করা হয়েছিল এই আইটিসি, টু প্রসিকিউট ইন্ডিভিজুয়ালস হু হ্যাড অ্যালিজডলি কমিটেড ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল সাচ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। মানবাধিকার বিরুদ্ধে অপরাধ, এই অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছিল, মামলা করা হচ্ছিল, তাদের শুনানি চলছিল। এই আইটিসিতে 2010-এর মার্চে স্থাপন হওয়ার পর কাদের বিরুদ্ধে? যারা in support the Pakistan military during Bangladesh 1971 war of independence, 71-এর স্বাধীনতা যুদ্ধে যারা পাকিস্তানের হয়ে লড়াই করেছিল, বুঝতে পারছেন, বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পড়ে, অ্যাকচুয়ালি যাদেরকে কোট আনকোট রাজাকার বলা হয়, তাদের বিরুদ্ধে। Those trials which resulted in 6 execution were widely criticized for lack of evidence. ভাবুন, হাসিনা গেছেন কতদিন হয়েছে মশাই? 2 বছর, তার মধ্যেই 6টা, অথচ 71-এর সেই ঘটনা, সেখানেও 6টা এরকম এক্সিকিউশন ছিল। কি বলা হচ্ছে? যার কোনো এভিডেন্স, ল্যাক অফ এভিডেন্স ছিল, মানে প্রমাণে ঘাটতি ছিল, পলিটিক্যাল বায়াস ছিল, collusion between prosecutors and judges and absence of basic due process prosecution, এই সমস্ত অভিযোগ ছিল যে 6টা এক্সিকিউশন হয়েছে সে সময়। বাংলাদেশ অথরিটিস নিড টু রেকগনাইজ দ্যাট দে ক্যানট রিপিট দ্য অ্যাবিউজেস অফ দ্য পাস্ট হোয়েন দ্য আওয়ামী লীগ কন্ডাক্টেড পলিটিক্যাল হুইচ হার্টস। তাই বলছে যে বাংলাদেশ অথরিটি, এই মুহূর্তে যারা বাংলাদেশের কর্তৃপক্ষ, বিএনপির তারেক সরকারকেই আপনি ধরে নিতে পারেন, তারা নিশ্চয়ই ইতিহাসের পুনরাবৃত্তি করবে না যেটা অতীতে হয়ে গেছে। মানে
এই সমস্ত কিছু অভিযোগ নিয়ে একটা নির্দেশ শুনিয়ে দেওয়া হলো, একটা রায় দিয়ে দেওয়া হলো। আর সেটাই কিন্তু আবার রিপিট হচ্ছে। কে বলছেন? মীনাক্ষী গাঙ্গুলি। অ্যালিগেশন বেসড অন ডুপ্লিকেটেড উইটনেস স্টেটমেন্ট, however, so the lack of credibility justice process which will once again fail victim, their families and all Bangladeshis. বলছে কি ডুপ্লিকেট উইটনেস স্টেটমেন্ট রাখা হয়েছে। মশাই, একটা মামলা, সেই মামলার ফাইলে সাক্ষ্যের জায়গায় হয়তো 60খানা পাতা রয়েছে, আর সেই 60খানা পাতাতে একই কথা বারবার লেখা হয়েছে, অন্তত 10 থেকে 12 বার রিপিট করা হয়েছে। অন্যান্য ইস্যুতে একই সাক্ষ্য প্রমাণ বারবার রিপিট করা হয়েছে। এই ধরনের বিভিন্ন রকম সাক্ষ্য প্রমাণে ঘাটতি রয়েছে, জাস্টিস প্রসেস নিয়ে প্রশ্ন রয়েছে, এমনকি নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। আর অভিযুক্তের আইনজীবী সরকারি প্রসিকিউটর, তিনি নাকি সেই অভিযুক্তের পরিবারকে ফোন করে টাকাও চেয়েছেন। বলছে যদি 1 কোটি টাকা দেন তাহলে আপনার স্বামীর জামিনটা হয়ে যাবে। অথচ সেই আইনজীবী লড়ছেন সেই অভিযুক্তের হয়েই। কেমন মজাদার নয় বিষয়টা? এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে, আর সেই জন্যই বলছে এর ফল ভুগছে কারা? যারা ফেল ভিকটিম এবং তাদের পরিবার, এবং আলটিমেটলি গোটা বাংলাদেশ। এখানেই শেষ নয়, দেখুন আরও একটা প্যারায় হিউম্যান রাইটস ওয়াচ এই আর্টিকেলে লিখেছে যে on May 14, the tribunal ordered the arrest of 2 journalists for their reporting on May 2013 protest by fundamentalist group called Hepazate Islam, while human rights group had reported excessive use of force that killed several protesters, as the prosecutors accused মোজাম্মেল বাবু, ম্যানেজিং ডিরেক্টর অফ 71 টিভি। ভাবুন 2013-তে হেফাজতে ইসলামের একটি কোনো প্রোটেস্টের বিষয় ছিল, সেইটা কভার করেছিলেন একজন, তার নাম 71 টিভির ম্যানেজিং ডিরেক্টর মোজাম্মেল বাবু। তাকে গত 14ই মে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি সেই যে কভারটা করেছিলেন সেটা ফেয়ার করেননি। ভাবুন 2013, তখন শেখ হাসিনা কিন্তু। আচ্ছা, এর সঙ্গে জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের, জুলাই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। বলছে নেটওয়ার্ক দ্যাট সাপোর্টেড দ্য দেন আওয়ামী লীগ গভর্নমেন্ট অ্যান্ড ফারজানা রূপা। বলছে আওয়ামী লীগ গভর্নমেন্টকে সাপোর্ট করতো একজন, তার নাম ফারজানা রূপা, একজন সাংবাদিক, এ প্রমিনেন্ট প্রেজেন্টার of helping the government cover up the killing by presenting false information। বলছে জুলাই বিপ্লবের সময় সরকারিভাবে যে হত্যাকাণ্ড চলেছে তাদের কথা অনুযায়ী এই তাজুল ইসলাম সেই সময়কারের চিফ প্রসিকিউটর ছিলেন। এই হচ্ছেন সেই ব্যক্তি তাজুল ইসলাম। যদিও এই সময় তিনি নেই, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, আমিনুল ইসলামকে নিয়ে আসা হয়েছে। আপনারা সেই খবর রণক্ষেত্র থেকেই পেয়ে গিয়েছেন। এবার আমি যেটা বলছি, সেখানে তারা বলছে যে এই ফারজানা রূপা তিনি নাকি সরকারকে বাঁচাতে মিথ্যা ইনফরমেশন দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে দেশবাসীকে বিপথে চালিত করেছিলেন, অথচ সরকারি গুলিতে নাকি ছাত্রদের প্রাণ যাচ্ছিল। আর সেই শেখ হাসিনাই কিন্তু ছাত্রদের প্রাণ কিভাবে যাচ্ছে, কার নির্দেশে, কারা গুলি চালাচ্ছে, তার জন্যই কিন্তু বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তারও আগে দ্য জার্নালিস্ট লয়ার্স টোল্ড হিউম্যান রাইটস ওয়াচ দ্যাট দ্য prosecutors did not provide either journalists with a written explanations of the ground for their arrest in breach of Article 14 of International Covenant on Civil and Political Rights as required by Bangladesh International Crimes Tribunal Act। বলছে আইটিসির 14 নম্বর আর্টিকেল সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে। কেন? তার কারণ যাদের বিরুদ্ধে মামলা তাদেরকে একটা কাগজপত্র পর্যন্ত দেওয়া হয়নি মশাই। বলছে হিউম্যান রাইটস ওয়াচ হ্যাজ ফাউন্ড দ্যাট ট্রাইব্যুনাল প্রসিকিউটর্স অ্যান্ড জাজ আর রিলাইং অন স্টেটমেন্টস রেকর্ডেড বাই ইনভেস্টিগেটর্স অফিসার্স দ্যাট কন্টেন প্যাসেজ ডুপ্লিকেটেড অ্যাক্রস মাল্টিপল স্টেটমেন্ট কাস্টিং ডাউট অন দেয়ার অথেন্টিসিটি। বলছে একাধিক স্টেটমেন্ট, মাল্টিপল স্টেটমেন্ট ডুপ্লিকেটেড অ্যাক্রসেস, মানে একই স্টেটমেন্ট বারবার ছাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন কেসে।
One example is the case of Dr. Muhammad Hassan Mahmud Chaudhuri and others, in which the tribunal set out 3 charges against 22 Army League politicians and activists over killing Chittagong city center on July 16 and 18 and August 4, 2024. A key part of the prosecution evidence are 55 witnesses' statements that have been made public. দেখুন গল্পটা হচ্ছে একটা এক্সাম্পল এটা তুলে ধরেছে হিউম্যান রাইটস ওয়াচ, যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী এবং আদার্স, তার এগেনস্টে 3টি চার্জ নিয়ে আসা হয়েছিল, যার মাধ্যমে 22 জন আওয়ামী লীগ নেতা মানে কর্মী সমর্থক হতে পারে পলিটিশিয়ানস অ্যান্ড অ্যাক্টিভিস্ট, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে নাকি চিটাগং সিটিতে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল কবে, জুলাই 16, জুলাই 18 এবং আগস্টের 4 তারিখ, এই 3 দিন মিলিয়ে। আর এই কেসে এখনো পর্যন্ত যে এভিডেন্স তৈরি হয়েছে সেখানে 55 জন সাক্ষী, তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে 55 জন। আচ্ছা, 1 6-line প্যাসেজ হুইচ অ্যাপিয়ার্স অলমোস্ট ওয়ার্ড ফর ওয়ার্ড ইন 14 সেপারেট স্টেটমেন্ট ক্লেমস দ্যাট 7 named politicians had through their planning, financing, provocation and instruction. বলছে 6 লাইনের একটি প্যাসেজ, সেখানে অলমোস্ট ওয়ার্ড ফর ওয়ার্ড ইন 14 সেপারেট স্টেটমেন্ট, 14টা আলাদা আলাদা স্টেটমেন্ট, প্রতিটা শব্দ পুরো পরপর হুবহু মিলে যাচ্ছে একদম। বলছে কি ইউজ আওয়ামী লীগ টেররিস্ট টু কিল 6 পিপল, এ সেকেন্ড লঙ্গার প্যাসেজ, মানে সেখানে কি কি বলা হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি প্ল্যানিং করেছিল, ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছিল এবং প্ররোচনা দিয়েছিল যাতে হ্যাঁ তাদেরকে হত্যা করা হয়। আর কি করা হয়েছিল, ইনস্ট্রাকশন দিয়েছিল, নির্দেশ দিয়েছিল যাও গিয়ে হত্যা করো। ভাবুন, মানে একই কথা একাধিক জনকে দিয়ে বলেছে, এরকম 14 জন একই কথা বলেছে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, যেটা এই এভিডেন্স প্রসিকিউশন এভিডেন্স পেপারে সেভাবে ছাপাও হয়েছে। কেউ এটা নিয়ে আলোচনা করে না, কোনো সাংবাদিকরা আলোচনা করে না, বাংলাদেশের এই মুহূর্তে কোনো সংবাদ মাধ্যমও আলোচনা করে না, কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ পাতা বাই পাতা সেগুলো পড়ার পরই কিন্তু এই ধরনের আর্টিকেলস সামনে নিয়ে এসে বাংলাদেশের এই মুহূর্তে তারেক সরকারের কিন্তু নিন্দে প্রকাশ করছে। আরও একটি গল্প রয়েছে যেটা আপনার আমি বললাম, দেখুন এখানে কি বলছে, ইন দিস সেম কেস, এই একই কেসে দ্য ডিফেন্স টিম ফর ওয়ান অফ 22 অ্যাকিউজড ABM ফজলে করিম চৌধুরী, এ সিনিয়র আওয়ামী লীগ পলিটিশিয়ান হু is in custody, provided journalists with recordings purportedly of a tribunal prosecutors offering to secure Karim's bail earlier in the year in exchange for a 10 million takas. The prosecutor resigned following the disclosure, but the chief prosecutor office has yet to complete its investigation, while the judges have proceeded with forming charges and the trial is due to start on August 6. মানে 6 তারিখ থেকে আবার নতুন করে শুনানি শুরু হবে। কিন্তু গল্পটা হচ্ছে এখানে যেটা বলা হয়েছে যে এই যে ABM ফজলে করিম চৌধুরী, তার জামিন হয়ে যাবে, মানে তিনি ওই কেসটায় ফেসেছিলেন, একজন আওয়ামী লীগ পলিটিশিয়ান, তার জামিন হয়ে যাবে। এই অফার দিয়ে তার যে সরকারি আইনজীবী রয়েছে সেই সরকারি আইনজীবী তার পরিবারকে ফোন করে বলে আমাদের 10 মিলিয়ন টাকা বাংলাদেশি টাকা আমাদের দাও, আপনার স্বামীকে আমরা জামিন করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না, অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আর এইটা প্রকাশ্যে এনেছে কারা, নেত্রা ইন্টারঅ্যাক্টিভস। বলছে হেডলাইনটা ছিল প্রসিকিউটর সট 1 crore টাকা ফর বেল ইন ICT কেস রেকর্ডিং সোর্স। ভাবুন, আইসিটিতে
জামিন হয়ে যাচ্ছে যদি 1 কোটি টাকা আপনি দিতে পারেন। আমি শুধু হেডলাইনটাই রেখেছি, ডেভিড বার্জম্যান এটা লিখেছেন। আপনারা চাইলেন হেডলাইনটা রিসার্চ করে পুরোটা পড়তে পারেন এবং সেখানে আপনি সেই অডিওটাও পেয়ে যেতে পারেন। আমি সেই অডিও এখানে কপিরাইটের জন্য চালাবো না। যেখানে যেই অডিওটা একজন সাংবাদিকই কিন্তু প্রোভাইড করেছে, যে দেখুন এটা হচ্ছে যে ABM ফজলে করিম চৌধুরীর সরকারি আইনজীবী এবং তার পরিবারের মধ্যে কথোপকথন। বলছে তখন যদি আমরা 1 কোটি টাকা দিয়ে দিতে পারতাম তাহলে ফজলে করিমের জামিনটা হয়ে যেত। ভেবে দেখুন টাকা দিলে জামিন হয়ে যাচ্ছে, তাহলে কিসের অভিযুক্ত মশাই, কিসের অভিযুক্ত? আর এখানে দাঁড়িয়েই তো শেখ হাসিনা FCC-তে যা যা বলেছেন সবই তো মিলে যাচ্ছে যে পুরোটাই প্ল্যান্টেড অপারেশন ছিল, পুরোটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় মেটাকিউলাস ডিজাইন ছিল। এখন তো তিনি NDTV-র প্রশ্নের জবাবে এটাও বলেছেন যে আমি ছাত্রদের চিনি, ছাত্ররা কেউ আমাকে বিতাড়িত করবে না, আমাকে তুমি অস্বীকার করতে পারো না, এ কথাও তিনি বলেছেন। আরে আমাদেরই তো গত এপিসোডে একজন বাংলাদেশি ভাই দর্শক তিনিই লিখেছেন কমেন্টে যে আমিও এই ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমিও ওই সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাদের সঙ্গে পেছন হেঁটেছিলাম। মশাই তারা তো এখন ভোটে লড়ে কেউ এমপিও হয়ে গেছেন, আমি তার থেকেও খারাপ অবস্থায় চলে এসেছি। এখন মনে হচ্ছে যে শেখ হাসিনাই ভালো ছিলেন, সবার দ্বারা সরকার চালানো হয় না, লিখেছেন। ভিডিওর কমেন্ট সেকশনে গেলে আপনি নিজেও পড়তে পারবেন সেই কমেন্ট, যেটা একজন বাংলাদেশি ভাই লিখেছেন। আমি আরও একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, ওপিনিও জুরিস, তারা কিছুদিন আগে হিউম্যান রাইটস ওয়াচের এই আর্টিকেল ছাপার কিছুদিন আগে তারা একটা আর্টিকেল লিখেছিলেন এবং হেডলাইন ছিল তার অ্যাকাউন্টেবিলিটি অ্যাজ instrument the death sentence against Sheikh Hasina and the weaponizations of Bangladesh International Crimes Tribunal. প্রথমত বলা হচ্ছে এটা সাংবিধানিক ভিত্তিহীন একটি আদালত, ICT সাংবিধানিক ভিত্তিহীন একটি আদালত। অন্তর্বর্তী সরকার সংসদ ছাড়াই অধ্যাদেশ দিয়ে ICT আইন 4 বার সংশোধন করেছে মশাই। ভেবে দেখুন কি করে তার গ্রহণযোগ্যতা থাকে, আন্তর্জাতিক আইনে তার গ্রহণযোগ্যতা কিভাবে থাকে যে একটি অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, অন্তর্বর্তী সরকার এসে 4 বার সংশোধন করে ICT আইন করে দিল ভাই। আচ্ছা, আর সেই তারেক রহমান এখন সরকারে এসে আর কোনো চেঞ্জ করেনি। এই সংশোধনগুলো সংবিধানের 93 অনুচ্ছেদ লঙ্ঘন করে বাতিলযোগ্য, সংবিধানের অনুচ্ছেদই লঙ্ঘন করছে। বিচারক হিসেবে অস্থায়ী ও রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বসানো হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের 22 এবং 94-এর 4 অনুচ্ছেদ লঙ্ঘন করে ধ্বংস করা হয়েছে। তারপরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নির্দেশ রায়, সেটা কেন মেনে নেবে হিউম্যান রাইটস ওয়াচের মতন একটি সংগঠন? বলছে হাসিনার কথিত অডিও রেকর্ডিং সংবিধানের 43 অনুচ্ছেদ লঙ্ঘন করে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে। কার সঙ্গে কে কথা বলছে সেটা নাকি আদালতে পেশ করা হয়েছে। দেখুন, প্রমাণ পদ্ধতি বিচারিক নজরদারির পরিত্যাগ, প্রক্রিয়া হিসেবে প্রদর্শনী, যা দেখাচ্ছেন তার কোনো মূল্যই নেই। বলছে কোনো যাচাই বাছাই ছাড়াই সেই রেকর্ডিং প্রমাণ হিসেবে গ্রহণও করা হয়েছে। আরে ভাই, ফরেন্সিক করো, যাচাই বাছাই করুন ওটা আদৌ শেখ হাসিনা কিনা। যার তার অডিও নিয়ে এসে আদালতে দিয়েছে আর বিচারক বলেছে হ্যাঁ সব চলবে, আর যার বিরুদ্ধে অভিযোগ তার পক্ষের কেউ নেই। হাসিনা নিযুক্ত আইনজীবীর সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই বিচার চালানো হয়েছে, ক্রস এক্সামিনেশনের নিষিদ্ধ করা হয়েছে এবং মাত্র 5 মাসে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। কোনো বিচারপতি বা বিচারক যখন বিচার করতে বসে তিনি প্রমাণের ওপর নির্ভর করেই বিচারটা করেন, সবাই এটা জানে, বিচার ব্যবস্থাটা এমনটাই হয়। কিন্তু আমি একচোখা কীভাবে হব? আমি এনার প্রমাণটা দেখলাম, কিন্তু এনার প্রমাণটা দেখলাম না, বাদী পক্ষের প্রমাণ দেখলাম, বিবাদী পক্ষের প্রমাণ দেখলাম না, অথচ আমি একটা রায় দিয়ে দিলাম। এবং যাতে বিবাদী পক্ষের প্রমাণ না দেখা হয় তাই ক্রস এক্সামিনেশন নিষিদ্ধ করা হয়েছিল মশাই, নিষিদ্ধ করা হয়েছিল। এ কেমন আইন, কেমন বিচার ব্যবস্থা? বলছে জাতিসংঘের হিসাবে 1400 এবং সরকারি গ্যাজেটে 834 জন নিহতের সংখ্যায় বড় ব্যবধান রয়েছে। যখন রাষ্ট্রসংঘ বলছে 1400 জন, তখন সরকারি গেজেটে বলা হচ্ছে 834 জন নিয়ে হয়েছে। কেন? বাকি যারা মারা গেছে তাদেরকে আড়াল করার কি স্বার্থ রয়েছে সরকারের?
মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক সরকারের এবং আইসিটির কি স্বার্থ রয়েছে? বলছে রাষ্ট্রসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট শুধু সম্ভাব্য অপরাধের কথা বলছে, দোষী সাব্যস্ত করার মতো প্রমাণ নয়। ট্রাইব্যুনাল এই ব্যবধান ও সীমাবদ্ধতা নিয়ে কোনো আলোচনা করেনি। পর্যাপ্ত সময় ও সুযোগ না দিয়েই মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। আরও লিখেছে, বলছে নির্বাচনী বিচার ও দায়মুক্তির কাঠামো, জুলাই আগস্ট 2024-এর বিদ্রোহ সমর্থকদের সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হয়েছে, শুধু হাসিনাকে লক্ষ্য করে মৃত্যুদণ্ডের মামলা চালানো হয়েছে। কেন ভাই? হাসিনাকে যে যারা বোঝালো, যারা হাসিনাকে মানে রীতিমতো প্রতারণা করে ভারতে পাঠিয়ে দিল, তাদের বিরুদ্ধে কেন মামলা হলো না? সেই সেনা প্রধান ওয়াকারুজ্জামান কি করে এখনো পর্যন্ত সেনা প্রধানের পদে বসে রয়েছেন? রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে, কিন্তু সেনা প্রধান তাকে কেন সরানো হচ্ছে না? করুন ষড়যন্ত্র, যিনি তো শেখ হাসিনারই লোক। বলছে এটি সংবিধানের 27 অনুচ্ছেদের সমতার নীতি লঙ্ঘন করে। প্রধান প্রসিকিউটর রাজনৈতিক সমাবেশে হাসিনার দল নিষিদ্ধের আহ্বান জানিয়েছিলেন। প্রধান প্রসিকিউটর তাজলুল ইসলাম, ভাবুন, এই হচ্ছেন সেই ব্যক্তি, আবার দেখাই আপনাদের ছবিটা, বারবার দেখুন। এই হচ্ছেন সেই ব্যক্তি যে মূলত আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে যা যা প্রমাণ তিনি পেয়েছিলেন সোশ্যাল মিডিয়া থেকে কুড়িয়ে কাড়িয়ে মেল টেল মারফত সমস্তটা তিনি গিয়ে ওখানে জমা করেছেন, এবং যত রকমভাবে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত ফাঁসির সাজাই যাতে শোনানো হয় তাই বন্দোবস্ত করেছিলেন এই মশাই তাজুল ইসলাম। অথচ তিনি নিজে অভিযুক্ত একজন অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ অফিসার সহ বেশ কয়েকজন পুলিশ অফিসারকে একটি ঘরে অগ্নিসংযোগে মৃত্যুর জন্য অন্যতম অভিযুক্ত তিনি নিজে। সেই তাজুল ইসলাম আইসিটিতে হাসিনার বিরুদ্ধে যা যা বলার তিনি তাই বলেছিলেন। এমন শুধু আইসিটিতে নয়, রাজনৈতিক সমাবেশেও তিনি হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তারপর থেকে আজকে আপনি দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ। আচ্ছা, বলছে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আপিলের অধিকার আন্তর্জাতিক আইনের মৌলিক শর্ত। প্রধান, আর সেটাই করবেন শেখ হাসিনা দেশে ফিরে। প্রধান প্রসিকিউটর বলেছেন পলাতকদের আপিলের অধিকার নেই। ভাবুন, এখন যিনি রয়েছেন আমিনুল ইসলাম, তিনিও প্রথমে বলেছিলেন যে হ্যাঁ তিনি তো আবেদন করতে পারবেন, এর আগেও এরকম উদাহরণ রয়েছে, কিন্তু আবার তিনিই এখন বলছেন যে না তার আবেদন করার কোনো প্রসেস নেই, তিনি আসলেই তাকে গ্রেপ্তার করা হবে, ফাঁসির দড়িতে তাকে ঝুলিয়ে দেওয়া হবে। বলছে ভারত থেকে প্রত্যর্পণ এখনও অনিশ্চিত। ভারত সরকার আগেই জানিয়ে দিয়েছে। বাংলাদেশও জবাবদিহিতা চেয়েছিল যে বলো কেন তোমাদের দিল্লিতে এফসিসিতে শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করছে। ভারত সরকার জানিয়ে দিয়েছে ভাই ওটা আমাদের মাথা ব্যথা নেই, ওটা একটা বেসরকারি সংগঠন, তার সঙ্গে সরকারের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আর কারোর এখানে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কারোর মত প্রকাশে আমরা বাধা সৃষ্টি করতে পারি না। সে তো ভার্চুয়ালি রয়েছে, সে তো সশরীরে আসেনি মশাই। ভার্চুয়ালি আমরা কীভাবে এই ইন্টারনেট কেটে দেবো? হয় নাকি সেরকম? এ কি ছেলে খেলা চলছে নাকি? এটা সরকার, ভারত সরকার, বাংলাদেশ সরকার নয়। খেলামবাটি খেলা নেই সরকার, এটা মাথায় রাখবেন। আর এই মুহূর্তে তারেক সরকারের কথা আমি বলছি। ফলে মৃত্যুদণ্ড কার্যত চূড়ান্ত অপরিবর্তনীয় হয়ে উঠেছে। এই হচ্ছে বিষয়। আর এখানে দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি যা যা বলেছেন তার হেডলাইনগুলো আমি আপনাদের এক ঝলকে দেখিয়ে দিই। বলছে শেখ হাসিনা ভোস ডিসেম্বর রিটার্ন টু বাংলাদেশ ডিসপাইট ডেথ সেন্টেন্স। ডিসেম্বরেই ফিরবেন এবং তিনি মোকাবিলা করবেন ডেথ সেন্টেন্সের। বলছে শেখ হাসিনা ভোস টু রিটার্ন টু বাংলাদেশ সেস সি মে বি ডিটেইনড অর জেল বাট ফিয়ার ওন্ট ডিসাইড হার ডিউটি। তিনি তার কর্তব্য থেকে পিছবেন না, হতে পারে তার ফাঁসি হয়ে যাক, কোনো যায় আসে না। বলছে ওয়ান টু রিটার্ন টু পুট বাংলাদেশ অন রাইট ট্র্যাক নট ফর পাওয়ার। তিনি ক্ষমতার জন্য বাংলাদেশে ফিরতে চান না, বরং বাংলাদেশের পরিস্থিতি বদলানোর জন্য তিনি বাংলাদেশে ফিরতে চান। At last, Sheikh Hasina breaks silence after 2 years, says, forced away from my country but never separated from my people. আমাকে জোর করে দেশ থেকে তাড়িয়ে দিতে পারো, কিন্তু দেশবাসীর কাছ থেকে, দেশবাসীর মন থেকে আমাকে মুছে দিতে পারো না। আজ কিন্তু সেটা প্রতিটা পদে পদে গিয়ে প্রমাণিত হচ্ছে, পদে পদে গিয়ে প্রমাণিত হচ্ছে, এবং তার কাছেও রয়েছে অনেক প্রমাণ। তার কাছেও এরকম অনেক প্রমাণ রয়েছে। এই সোশ্যাল মিডিয়া থেকে কুড়িয়ে কাড়িয়ে প্রমাণ নয় মশাই, একদম খোদ ঠোস প্রমাণ রয়েছে। আর সেই প্রমাণ আইসিটিতে তিনি তখনই জমা করবেন যখন তিনি দেশে ফিরবেন, ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। আর সেই ডেটটা কি তাহলে ডিসেম্বরের 16 তারিখ, সেই মহান বিজয় দিবস? সেই দিনই কি তাহলে তিনি যে নির্দোষ সেই প্রমাণ আইসিটির সামনে উত্থাপন করবেন শেখ হাসিনা?
এখন সেটাই কিন্তু দেখার বিষয়। এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।